সবাই আমার এল ক্লাসিকো তো হইল এবং যা হয়েছে আপনারা দেখছেন, আমি দেখছি। হ্যাঁ, নিরাশ আমরাও। ম্যাচের আগে জানতাম যে আমরা হারবো। প্রেডিকশনটাও করছিলাম যে 3-1 প্রেডিকশন করছিলাম, বার্সেলোনা 3-1 প্রেডিকশন করছিলাম। ভিডিওতে আপনারা হয়তো দেখছেন। সো প্রেডিকশন যেহেতু করছিলাম তার থেকে একটু ডিফারেন্ট হয়েছে, মানে আমরা একটা গোল বেশি দিছি আর কি। সো মানে 3-2 বার্সেলোনা হয়েছে আর কি প্রেডিকশন অনুযায়ী। মানে প্রেডিকশন হয়েছে না, তারপরেও হারতাম আমরা জানি। স্ট্র্যাটাজি সিম্পল ছিল। বার্সেলোনা আমাদেরকে খুব বেশি প্রেস করবে এবং চাপ দিয়ে আমাদের উপরে উঠে যাবে, এমন একটা বিষয় যেটা আমরা জানতাম। বার্সেলোনা বিল্ড আপ প্লে করবে আমরা জানতাম। বার্সেলোনা টেকটিক্যালি বার্সেলোনার সাথে আমরা পারবো না, এটাও আমরা জানতাম। মানে বার্সেলোনার যে বিল্ড আপ প্লে, বার্সেলোনার প্রেস, এই সব কিছু হবে, আমরা সব কিছু জানতাম। এবং ট্যাকটিক্স দিয়ে বার্সেলোনাকে যে কোনো কিছু করব, এমন কোনো কিছুই আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের স্ট্র্যাটাজি সিম্পল ছিল, তবে এই স্ট্র্যাটাজিকে হাবিজাবি করা হয়ে গেছে ভাই। সো আপনি যদি বলেন যে জাবি অ্যালোনসোকে এখানে দোষ দেওয়া যায় কিনা, হ্যাঁ অবশ্যই জাবি অ্যালোনসো কিছু ক্ষেত্রে জাবি অ্যালোনসোকে দোষ দেওয়া যায়। স্ট্র্যাটাজি তো সিম্পল ছিল ভাই, আমরা বার্সেলোনার সাথে টেকটিক্যালি পারবো না। সো আমাদের বার্সেলোনাকে ট্রানজিশন ফুটবলে হারাতে হবে। ট্রানজিশন অর্থাৎ কাউন্টার অ্যাটাক, ফাস্ট কাউন্টার অ্যাটাকে ট্রানজিশনের মাধ্যমে হচ্ছে বার্সেলোনাকে কোনো কিছু করতে হবে। সো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ডিফেন্সকে শক্ত রেখে তারপর হচ্ছে বার্সেলোনাকে বল যদি বার্সেলোনা যদি প্রেস করে এবং বার্সেলোনা যদি বিল্ড আপ প্লে করে, তাহলে বল কোনো না কোনো সময় যদি অ্যাচিভ করতে পারি, তাহলে একটা ট্রানজিশন হবে, একটা কাউন্টার হার্ট হবে মারাত্মক। এটা এমন কিছু একটা আশা আমাদের যেটা ছিল। সো ফার্স্ট হাফে হয়েছেও আমরা দেখছি মোটামুটি। তবে এখানে যে প্রবলেমটা হয়েছে, প্রবলেমটা নিয়ে কথা বলা যাক, যার কারণে আমরা আমাদের হারের সব থেকে বড় কারণ যদি বলি জাবি অ্যালোনসোর, সেটা হচ্ছে আপনার চৌমেনিকে সেন্টার ব্যাকে নিয়ে আসা। বা এইসব স্ট্র্যাটাজি সিম্পল, কাউন্টার অ্যাটাক ছাড়া আর কোনো গতি নেই। তাহলে চৌমেনিকে সেন্টার ব্যাকে নিয়ে আসার দরকার কি ছিল? আমাদের ডিফেন্সিভ মিডফিল্ডার, আমাদের বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার, যে আমাদের পুরো গেমকে চেঞ্জ করে দিতে পারতো। যে আপনার চৌমেনি আমাদের পুরো গেমকে চেঞ্জ করে দিতে পারতো। সো চৌমেনিকে আপনি সেন্টার ব্যাকে নামাইছেন। এরকম তো হতে পারো যে আপনি এসেন্সিওর ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কালকে দেখছেন। এসেন্সিও সেন্টার ব্যাক অর্থাৎ চৌমেনির কাজ এসেন্সিও করতেছিল। এসেন্সিও যদিও রাইট ব্যাক ছিল, তাহলে এসেন্সিও অ্যাটাক করেনি। একবার আমি এসেন্সিওকে অ্যাটাক করতে দেখিনি, কারণ ভাই সবাই ডিফেন্সিভ, মানে ব্যাকলাইন সবাই আটকানোর জন্য ওখানে ডিপেন্ড করতে করতে সবাই শেষ ভাই। মানে আপনার এসেন্সিওর ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, আপনার রাশফোর্ডের যে গোলটা এসেন্সিও বাঁচাইছে, এটা হচ্ছে এসেন্সিওর কালকে সব থেকে সেরা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আমি যেটা দেখছি। এবং বারের সাথে টাচ খাইয়া তো হচ্ছে এসেন্সিওর পায়ে একটু, তারপরেও সময় ছিল না, এসেন্সিও উঠে দৌড় দিছে ভাই। সো এসেন্সিওর পারফরমেন্স, তো এসেন্সিওকে সেন্টার ব্যাক যদি রাখা যেত তাহলে ভালোই হতো। এসেন্সিও হাউসেন সেন্টার ব্যাক এবং রাইট বালবার্দেকে নিয়ে আপনি মিডফিল্ডে দিচ্ছেন হঠাৎ করে। বালবার্দে মিডফিল্ডে ভালো, মানে ফেভারিট তাহলে বালবার্দেকে আপনি আগের ম্যাচগুলোতে কেন মিডফিল্ডে দিলেন না? হঠাৎ করে মিডফিল্ডে দিয়ে হাবিজাবি করে বিষয়টাকে, মানে রাইট ব্যাক থেকে তাকে মিডফিল্ডে নিয়ে দিলেন। এখানে আপনার বালবার্দে, বেলিংহাম, কামাবিনা, মানে মিডফিল্ডে আপনি আলাদা একটা কম্বিনেশন চাচ্ছিলেন, যেটা আপনাকে দিয়ে হয়নি। মানে এখানে হাবিজাবি হয়ে গেছে ভাই। বালবার্দেকে রাইট ব্যাক, আপনার ডিন হাউসেন সেন্টার ব্যাক, আপনার হচ্ছে এসেন্সিও সেন্টার ব্যাক, আপনার এডার মিলিতাও ছিল না, রুডিগার ছিল না, যার কারণে আপনার এখানে ডিফেন্সিভটা ম্যানেজ করতে একটু কষ্ট হয়েছে। তাহলে ঠিক আছে, যেরকম ছিল সেরকম থাকতো, সমস্যা ছিল। এখানে আপনি চৌমেনিকে কেন, আমার একটাই কথা, চৌমেনিকে কেন এখানে সেন্টার ব্যাক নিয়ে আসলো? এই চৌমেনিকে সেন্টার ব্যাক, চৌমেনির কাছ থেকে একটু পারফরমেন্স সেন্টার ব্যাক, মানে ভাই চৌমেনির যে ডিফেন্সিভ মিডফিল্ডারের যে ফ্রিডমটা সেন্টার ব্যাকে তো ওই ফ্রিডমটা নাই ভাই। সেন্টার ব্যাকে ওই ফ্রিডম নাই। সেন্টার ব্যাক হঠাৎ করে কোনো জায়গায় দৌড় দিতে পারবে না, সাইডে চলে যেতে পারবে না, অ্যাটাক করতে পারবে না। সেন্টার ব্যাকে বুঝে শুনে সেন্টার ব্যাক এগোতে হবে, বুঝে শুনে আপনার যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আপনার ডিফেন্সিভ মিডফিল্ডারে বিভিন্ন ধরনের ফ্রিডম থাকে, যেটা কিন্তু আপনার চৌমেনি খুব ভালোভাবে করতে পারতো এবং চৌমেনি পুরো গেমকে চেঞ্জ করতে পারতো। কিন্তু আপনি চৌমেনিকে সেন্টার ব্যাক নিয়ে আসছেন, যেখানে আমাদের ট্রানজিশন ফুটবলও নষ্ট হয়েছে, কাউন্টার অ্যাটাক সব কিছু। কাউন্টার অ্যাটাক এখানে দেখেন সবাই যখন আপনার ডিফেন্ড করতে ব্যস্ত, তাহলে কাউন্টার অ্যাটাক কে করবে? রদ্রিগো সামনে, গঞ্জালো গার্সিয়াও সামনে, তাহলে কাউন্টার অ্যাটাক
করবে কি? ভিনিসিয়াসের কাছ থেকে আমাদের পারফরমেন্স নিড ছিল। ভিনিসিয়াস পারফরমেন্স দিছে যতটুকু দেয়ার। ভিনিসিয়াস এখানে তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কাল দিস। হ্যাঁ, তবে ভিনিসিয়াসকে কাল আমরা ইউজ করতে পারিনি, কাউন্টার অ্যাটাক করতে ট্রানজিশন ফুটবলে কর্তুয়া অনেক লং বলস ভিনিসিয়াসের কাছে দিচ্ছিল, যেটা এক্সিকিউট হয়নি। তবে একটা ছিল যেটা পুরা ক্রেডিটই হচ্ছে ভিনিসিয়াস। একটা গোল ভিনিসিয়াস দিছে, সেটা পুরা ক্রেডিটই হচ্ছে ভিনিসিয়াসের। আপনার এখানে দেখেন পেদ্রি, কোন্দে এবং কি ফাইনাল তারে 3-4টা হচ্ছে ডিফেন্ডার এরিক গার্সিয়া সবাই খাড়াই বাড়াই নিয়ে ফাইনাল তার হাইয়া দিয়া গোলটা দিছে ভিনিসিয়াস। সো এখানে এই পুরো ক্রেডিটটা ছিল হচ্ছে ভিনিসিয়াসের। এখানে আপনার কোনো ক্রেডিট নাই, জাবি আলোনসোর কোনো ক্রেডিট নাই আমার মনে হয়। এমবাপ্পে মাত্র 10 মিনিট পাইছে, সো এমবাপ্পেকে দিয়ে তেমন কিছু। গঞ্জালো গার্সিয়া চান্স মিস করছে ফার্স্ট হাফে, তবে একটা গোল একটা ফিনিশ দিছে মানি, তবে ফার্স্ট হাফে চান্স মিস করছে। তারপর হচ্ছে আপনার এখানে আলভারো কারেরাস লামিন ইয়ামালকে আটকানো সম্ভব নয়। লামিন ইয়ামালকে আপনি একবার পকেটে ঢুকিয়ে ফেলেছিলেন, তার মানে আজও যে ঢুকিয়ে দিবেন এমন কোনো বিষয় নয়। আজ লামিন ইয়ামালের মতোই খেলছে। রাফিনিয়া ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, রাফিনিয়া যদি ম্যাচের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স সম্পর্কে বলি, তাহলে রাফিনিয়ার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আছে, ভিনিসিয়াসের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আছে, লামিন ইয়ামালের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আছে। আর হচ্ছে আপনার পেদ্রি ভার্সেস বেলিংহাম দেখছি আমরা, ভিনিসিয়াস ভার্সেস কোন্দে দেখছি আমরা। হ্যাঁ, তারপর ট্রানজিশন ফুটবল আমাদের হয়নি। তো যা হয়েছে ভাই, ম্যাচ তো হারছি আমরা। এখানে পারফরমেন্স জাবি আলোনসোকে কিছু ব্লেম করা যায়। আবার আমাদের এখানে ডিফেন্ডিং লাইনে অনেক প্রবলেম ছিল, আমাদের ইনজুরিজ, যার কারণে এখানে জাবি আলোনসোকে আমার মনে হয় এখন প্রশ্ন উঠতে পারে যে জাবি আলোনসোকে চেক করা উচিত কিনা না, বা জাবি আলোনসোকে যে চাকরি থেকে বরখাস্ত করা উচিত কিনা না ভাই, জাবি আলোনসোকে আরও কিছু সময় দেওয়া। অবশ্যই এখানে গেম ভালোই লাগছে, খুব বেশি এনজয় হয়েছে এল ক্লাসিকো। আমাদের মাদ্রিদ ফ্যান্স ছাড়া অবশ্যই সবারই এনজয় হয়েছে, কারণ ফার্স্ট হাফে আমরা 45 মিনিটসের পর যে লস টাইম দেওয়া হয়েছে, ওই লস টাইমের মধ্যে 3টা গোল হয়েছে। আপনি চিন্তা করেন, ওই লস টাইমের মধ্যে 3টা গোল হয়েছে। সো এর থেকে আর কোন জিনিস এন্টারটেইন হতে পারে? অনেক মানে সেরা একটা এল ক্লাসিকো লেভেলের এল ক্লাসিকো হয়েছিল। তারপরেও আমরা হারতাম, যেহেতু জানতাম আমরা হারছি, আমাদের যেটা ছিল সেটাই হয়েছে। সো নেক্সটে যাতে ইমপ্রুভ হয় বিষয়গুলো, এবং ডিফেন্সিভে যাতে আরও ইমপ্রুভ হয় এই বিষয়গুলো। তবে মিডফিল্ডারও আমাদেরকে কিনতে হবে, মিডফিল্ডেও প্রবলেম আমাদেরকে, যেমন বালবার্দেকে এখন মিডফিল্ডে দিয়েও হচ্ছে না, এবং সো আর্দাগুলারকেও দিয়েও কালকে তেমন কোনো পারফরমেন্স মিলেনি। সো ভাই মোটামুটি হচ্ছে গেম, কংগ্রাচুলেশন বার্সেলোনা ভাই। রাফিনিয়া তোমাদের লিডার, তোমরা ফ্র্যাঙ্কি ডিয়ংকে এখানে ক্যাপ্টেন্সি না দিয়ে তোমরা রাফিনিয়াকে ক্যাপ্টেন্সি দাও। রাফিনিয়া হচ্ছে আপনাদের লিডার, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। রাফিনিয়া ছাড়া বর্তমানে বার্সেলোনা লিড করার মতো প্লেয়ার অন্য কেউ নয়। রাফিনিয়া যতদিন আছে বার্সেলোনায়, রাফিনিয়াকে ক্যাপ্টেন্সি দাও। কারণ আপনারা রাফিনিয়ার খেলা দেখতেছেন লাস্ট সিজন, এই সিজন ব্যালন ডিওর না দেওয়ার কারণে রাফিনিয়াকে, এবং ফিফার বেস্ট 11-এর না রাখার কারণে আজ রাফিনিয়া এইরকম আমাদেরকে দিচ্ছে। সো এটা এখানে ফিফারও দোষ আছে, এখানে ফ্রান্স ফুটবলেরও দোষ আছে। চলুক, সমস্যা নাই, চলুক এখানে, ঠিক আছে ভাই। সো কংগ্রাচুলেশন, আপনারা আবার এল ক্লাসিকো জিতছেন। হান্সি ফ্লিক একসাথে 4-5টা এল ক্লাসিকো অলরেডি জিতে গেছে, এবং হান্সি ফ্লিক তার ক্যারিয়ারে কখনো ফাইনালে হারেনি, এইবারও হারছে না। তো হান্সি ফ্লিককে ফাইনালে হারানো টাফ বিষয়, তো যার জন্য জাবি আলোনসোকে এতটাও দোষ দেওয়ার বিষয় নয় এখানে, কারণ প্লেয়ারও ইনজুরি ছিল। সো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।